আমরা শুরুতে এই দুইটার মধ্যে ভেরিয়েবল কস্টিংটা একটু আগে দেখি। এই দুইটা মূলত টেকনিক অথবা মেথড কস্ট রেকর্ড করার জন্য। প্রথমে ভেরিয়েবল কস্টিংয়ের অল্টারনেটিভ দুইটা নাম আছে, এই নাম দুটো আগে জেনে নাও, কারণ প্রশ্ন করলে নাম না চিনলে তুমি অ্যান্সার দিবে না। ভেরিয়েবল কস্টিং মানে ডাইরেক্ট কস্টিং আর মার্জিনাল কস্টিং। তাহলে কয়টা নামের? দুইটা। ডাইরেক্ট কস্টিংও বলা হয় আর মার্জিনাল কস্টিংও। ভেরিয়েবল কস্টিংয়ের ক্ষেত্রে ওই কস্টগুলো ধরা হয় only those cost of production that vary with output. Vary, that means পরিবর্তন হয়। এই ভেরি মানে পরিবর্তন হয়, যে VARY, এইটা না, কিন্তু এই ভেরি দ্যাট মিনস কি পরিবর্তন হয়। আর আউটপুট বলতে ইউনিট, আর খরচ বলতে শুধু প্রোডাকশন কস্ট, মানে কোনো পণ্য উৎপাদন করতে গেলে যে পরিবর্তনশীল ব্যয়টা, এইটা শুধু হিসাব করবে ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে। তো এখানে এটা লেখার দরকার নেই। তাহলে আমরা এখানে এই স্লাইডে শুধু অল্টারনেটিভ দুইটা নাম জানলাম। আর এখানে যা বলা আছে অনলি দোজ কস্ট অফ প্রোডাকশন দ্যাট ভেরি উইথ আউটপুট, মানে খরচের পরিমাণটা আউটপুটের সাথে সাথে পরিবর্তন হয়। ভেরিয়েবল কস্ট পড়ার সময় এটা আমরা আগে দেখছি, যেমন তুমি 100 ইউনিট উৎপাদন করলে যে পরিমাণ পরিবর্তনশীল ব্যয় হবে, যদি আরও 112 মানে 200 ইউনিট যদি হয়, তাহলে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ আরও বাড়বে। যদি 50 শুধু 50 ইউনিট হয় তো আরও কমবে। তো এইটা ভেরিয়েবল কস্টিংয়ের ক্ষেত্রে এটা আগেও জানতাম। সাথে হেডিংটা একটু দেখে নিই। অ্যাবজর্পশন কস্টিংয়ের আরেকটার নাম ফুল কস্টিং, ফুল কস্ট মেথড। ফুল কস্ট মেথড অথবা অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে অল কস্ট অফ প্রোডাকশন, এখানে কি বলা আছে? আর এখানে বলা আছে অনলি দোজ কস্ট অফ প্রোডাকশন দ্যাট ভেরি উইথ আউটপুট। তার মানে কস্ট অফ প্রোডাকশন নিবে, এই যে কস্ট অফ প্রোডাকশন নিবে, কিন্তু সবগুলা না। কোনটা? শুধু ভেরিয়েবল। ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে কস্ট অফ প্রোডাকশন নিবে, কিন্তু অনলি ভেরিয়েবল। এখানে অনলিটা লিখে, শুধু ভেরিয়েবলটা নিবে ভেরিয়েবল কস্টিংয়ের ক্ষেত্রে। আর অ্যাবজর্পশন কস্টিংয়ের ক্ষেত্রে অল কস্ট অফ প্রোডাকশন নেবে, সেটা হোক ভেরিয়েবল অথবা ফিক্সড। উৎপাদন খরচ হইলেই হবে। তাহলে বলো তো, উৎপাদন খরচ হইলেই হবে, সেটা ফিক্সড হোক অথবা ভেরিয়েবল হোক, যেটাই হোক না কেন, এটা কাউন্ট করে কোন কস্টিংয়ে? অ্যাবজর্পশন কস্টিং। আর ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে শুধু প্রোডাকশন কস্ট হইলেই হবে না, শুধু ভেরিয়েবলটা সে কাউন্ট করে, ফিক্সডটা এখানে আসবে। কারণ হেডিংয়ের মধ্যেই কি নেই, ফিক্সড কস্টিং নাম এটার, না ভেরিয়েবল কস্টিং। এটা দিয়ে তুমি মনে রাখতে পারো যে ভেরিয়েবল কস্টিংয়ের ক্ষেত্রে শুধু কস্ট অফ প্রোডাকশন ভেরিয়েবলটা আসবে, আর অ্যাবজর্পশন কস্টিংয়ের ক্ষেত্রে কস্ট অফ প্রোডাকশন ভেরিয়েবলটা আসবে, ফিক্সড আসবে। এটা শুধু ডেফিনেশন এখানে দেওয়া হবে। আরও ডিটেলস যদি দেখো তাহলে এইভাবে, সেটা হলো এখানে মোট উপাদান আছে কয়টা? এর মধ্যে দুইটা শুরুতেই ধরো, একটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর লেবার, আর বাকি সবগুলো ওভারহেড। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স বা ওভারহেড, ফিক্সড সেলিং অ্যাডমিন এক্সপেন্স বা ওভারহেড। ঠিক আছে? যদি এই ওভারহেডগুলোকে ভাগ করো তাহলে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত একটা হলো, এই দুইটা হলো ম্যানুফ্যাকচারিং, আর এই দুটো হলো সেলিং। এইটা যদি ম্যানুফ্যাকচারিং হয় তাহলে এইটাকে তুমি বলতে পারো নন ম্যানুফ্যাকচারিং, মানে সেলিং না বলে আমি বললাম নন ম্যানুফ্যাকচারিং। এবার ম্যানুফ্যাকচারিংকে যদি দুই ভাগ করো তাহলে একটা ভেরিয়েবল আর একটা ফিক্সড। আর নন ম্যানুফ্যাকচারিং মানে সেলিং
কে যদি আরও 2 ভাগ করো, একটা ভেরিয়েবল আর একটা ফিক্সড। দেখো প্রথমে এই পাশে থাকো 2 ভাগ, প্রোডাক্ট আর পিরিয়ড কস্ট, আর এই পাশে প্রোডাক্ট আর পিরিয়ড কস্ট। শুধু একটা কস্ট ডিফার করে, সেটা হলো যখন তুমি ভেরিয়েবল কস্টিং বলবা, এই পিরিয়ড কস্ট নিয়ে কোনো সমস্যা নেই। পার্থক্যটা হবে প্রোডাক্ট কস্টের মধ্যে কারা যাবে। ভেরিয়েবল কস্টিং যখন বলবা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আর সাথে এই ম্যানুফ্যাকচারিং, সেটা কোনটা আসবে? ভেরিয়েবল। তাইলে কোন কস্টিং হবে? এইটাই ওই সময় বলছিলাম, ওই সময় প্রোডাকশন বলছি, এখানে এসে ম্যানুফ্যাকচারিং বলতেছে, একই তো কথা। তাহলে এই ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশনের ভেরিয়েবল অংশটা আসবে ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে। আর অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে ম্যাটেরিয়াল, লেবার নিয়ে কোনো সমস্যা নেই, এইটা নিয়ে কস্টিং মেথডের পার্থক্য নাই। কিন্তু অ্যাবজর্পশন কস্টিংয়ে ম্যানুফ্যাকচারিংয়ের ভেরিয়েবলও আসবে, ফিক্সড আসবে। এই দেখ, ভেরিয়েবল আসছে, ফিক্সড আসছে, কিসের মধ্যে? প্রোডাক্ট কস্টের মধ্যে। প্রোডাক্ট কস্ট, ঠিক আছে। তাহলে বলো তো অ্যাবজর্পশন কস্টিংয়ে প্রোডাক্ট কস্টে উপাদান কয়টা? 4টা। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং, ফিক্সড ম্যানুফ্যাকচারিং। তাহলে এখানে ভাগটা করতে পারো যে ম্যানুফ্যাকচারিং তো অবশ্যই আসবে, কিন্তু ভেরিয়েবলও থাকবে, ফিক্সডও থাকবে। আবার ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে মানে ম্যানুফ্যাকচারিং তো আসবেই, কিন্তু কোনটা আসবে? শুধু। তো ওখানে এই উপরে যা দেখাইলাম, এটা নেওয়ার পরে যা থাকবে সব পিরিয়ড কস্টের মধ্যে। এখন প্রশ্ন হলো প্রোডাক্ট কস্ট কোথায় যায় আর পিরিয়ড কস্টই বা কোথায় যায়? এটা আমরা ওই স্লাইডটা আবার এখানে সামারি করা আছে। কী লেখা আছে বলো তো? তার মানে এই যে উপরের রেড কালারে যেটা ব্লক করা, এটা পিরিয়ড কস্ট নিয়ে কোনো কথা নেই এখানে। প্রোডাক্ট কস্টের মধ্যে, ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে অনলি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং, ম্যাটেরিয়াল, লেবার তো যাবেই। অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে ভেরিয়েবল প্লাস ফিক্সড ম্যানুফ্যাকচারিং। তাহলে কী কস্টিং হবে? তাহলে একটা আইটেম বেশি আসতেছে, কোনটা? ফিক্সড ম্যানুফ্যাকচারিং। কোথায় আসতেছে? অ্যাবজর্পশন কস্টিং। এই বাড়তি এটা যোগ করলেই হয়। আর এটা তো মিল আছে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং থাকবে মনে। এবার ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে বলো তো এটা কিসের টেবিল দেওয়া আছে? ইনকাম। শুরু হয় সেলস দ্বারা, বাদ যাবে কস্ট অফ। কিন্তু যখন ভেরিয়েবল কস্টিং করবা তখন এখানে ভেরিয়েবল লিখে দেবে, আর আসবে কি? গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। এই যে কন্ট্রিবিউশন মার্জিন কখন আসে? যখন ভেরিয়েবলটা বাদ যায়, ঠিক আছে। এরপরে বাদ যাবে কি? তার মানে ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে উপরে সব ভেরিয়েবলগুলো আর নিচে সব ফিক্সড। এই উপরের এই জায়গাটা, এইটা কি বলা হয়েছিল? প্রোডাক্ট কস্ট। আর নিচের এই অংশটা, এটাই ছিল পিরিয়ড কস্ট। আগে দুইটা ভাগ ছিল না, এই যে দুইটা প্রোডাক্ট, পিরিয়ড। সেলস থেকে প্রোডাক্ট কস্টটা বাদ, গ্রোস প্রফিট, তারপরে পিরিয়ড কস্ট বাদ, নেট প্রফিট, ঠিক আছে। আচ্ছা, এবার অনলি ভেরিয়েবল, অনলি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং, নন ম্যানুফ্যাকচারিং কোথায় যাবে? উপরে। তাহলে আমরা ভেরিয়েবল শব্দটা কস্ট অফ গুডসের সাথে ব্যবহার করব কোন কস্টিং? এবার আসুন, অ্যাবজর্পশন কস্টিং কী লিখবো? কস্ট অফ গুডস। এখানে কি আসবে? ভেরিয়েবল আসবে, ফিক্সড আসবে, ভেরিয়েবল আসবে, ফিক্সড আসবে। আর এখানে নন ম্যানুফ্যাকচারিং, এখানে ভেরিয়েবলও আসবে, ফিক্সড আসবে। এবার আরেকটা পার্থক্য খেয়াল রাখো, যখন আমি ভেরিয়েবল কস্টিংয়ের কথা বলতেছি তখন হিসাব হবে ভেরিয়েবল নাকি ফিক্সড, ভেরিয়েবল নাকি ফিক্সড, এটার ভিত্তিতে। আর যখন অ্যাবজর্পশন কস্টিং করব তখন জিজ্ঞাসা করা হবে ম্যানুফ্যাকচারিং নাকি নন ম্যানুফ্যাকচারিং। খেয়াল করে এখানে উপরে ভেরিয়েবল, নিচে ফিক্সড। আর অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে এখানে যদি নন ম্যানুফ্যাকচারিং হয় তাহলে উপরে কি? উপরে ম্যানুফ্যাকচারিং। তার মানে ম্যানুফ্যাকচারিং, নন ম্যানুফ্যাকচারিং ভিত্তিতে ভাগ করা হয় অ্যাবজর্পশন কস্টিং। আর ভেরিয়েবল আর ফিক্সড এর ভিত্তিতে ভাগ করা হয় ভেরিয়েবল কস্টিং। মনে থাকবে? আচ্ছা, তাহলে ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে কস্ট অফ গুডসের ভেরিয়েবল হবে, তারপরে ফিক্সড আসবে। উপরে যদি ভেরিয়েবল হয় নিচে তো ফিক্সড আসবেই। আর অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে এটা যদি নন ম্যানুফ্যাকচারিং হয় তাহলে উপরেরটা কী হবে? ম্যানুফ্যাকচারিং।
এবার দেখো আর কতভাবে দেখো, এবার প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট, সেলস থেকে এর আগে বাদ দিয়েছিলাম কি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, কোথায় লিখছি ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে, আর শুধু কস্ট অফ গুডস সোল্ড কিসের মধ্যে লিখছি অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে। তাহলে সেলস থেকে যেই কস্টটা বাদ যায় ওইটাই প্রোডাক্ট কস্ট, লিখি আমরা কস্ট অফ গুডস সোল্ড। আর গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন এরপরে যা বাদ যায় ফিক্সড কস্ট, নন ম্যানুফ্যাকচারিং কস্ট, যে নামই হোক ওটা মূলত কী কস্ট, পিরিয়ড কস্ট। এবার আরেকভাবে দেখো ওখানে যেগুলো ছিল এই অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্টিং, ওই যে সেই চিত্রটা দুই পাশে যে কস্টিংয়ের নাম লেখা ছিল ভেরিয়েবল কস্টিং, এখন বাম পাশেটা ডান পাশে আসছে, একটু ঘুরে না, হ্যাঁ ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে প্রোডাক্ট কস্ট, এর মধ্যে কয়টা আইটেম, ম্যাটেরিয়াল, লেবার, আর কি আছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং, আর সব পিরিয়ড কস্টের মধ্যে, ঠিক আছে। অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে ম্যাটেরিয়াল, লেবার যাবে, ম্যানুফ্যাকচারিং, ভেরিয়েবলও যাবে, পার্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রুপে পাওয়া যাবে, ওখান থেকে মুখস্থ করবা ঘুমায়, ঠিক আছে, পারবা। যতগুলো মন আছে প্রিভিয়াস ইয়ারে আসছে এক নজরে আসছে এখান থেকে ইলাস্ট্রেশন ওয়ান। প্রথমে রিকোয়ারমেন্টটা দেখো, প্রশ্ন দেখার আগে রিকোয়ার্ডের মধ্যে কি আছে দেখো, ক্যালকুলেট অপারেটিং ইনকাম ইউজিং অ্যাবজর্পশন কস্টিং মেথড, অপারেটিং ইনকাম ইউজিং ভেরিয়েবল কস্টিং, ওই যে দুইটা মেথডের কথা হচ্ছে। আর একটা আইটেম বেশি থাকবে, সেটা হলো এই রিকনসিলিয়েশন, মানে সমন্বয় করতে বলবে এই দুইটা কস্টিং মেথডকে সমন্বয় করতে, এই সর্বোচ্চ 3টা রিকোয়ারমেন্ট থাকবে। আচ্ছা, অপারেটিং ইনকামের কথা কেন বলছো বলো তো? কারণ আমরা যেই স্টেটমেন্টটা দেখছি ওটা মূলত ছিল কি ইনকাম স্টেটমেন্ট, সেলস ছিল, কস্ট অফ গুডস সোল্ড বাদ গেছে, গ্রোস প্রফিট, তারপরে এই তোমার অপারেটিং কস্ট বাদ যাওয়ার পরে নেট ইনকাম বা অপারেটিং ইনকাম, তো আমরা এই অপারেটিং ইনকামটা বের করি। এখানে যা দেওয়া আছে একটু দেখো, এখানে অ্যানুয়াল প্রোডাকশন আছে কোথায়, অ্যানুয়াল প্রোডাকশন অ্যান্ড সেলস, তো সেখানে ইউনিটস প্রডিউসড আছে 1 লক্ষ ইউনিট, ইউনিট সোল্ড আছে 80,000। তাহলে বলো তো 1 লক্ষ যদি উৎপাদন করে আর বিক্রি করে যদি 80,000, তাহলে শুরুতে কত ছিল? আমি এই জন্য শুরুটা জিজ্ঞেস করছি, এন্ডিংটা তো এমনি পারবা যে উৎপাদন করছে 1 লাখ, বিক্রি করছে 80,000, 20,000 তো পারবে। বিগিনিং ছিলই না, এখানে বিগিনিং ছিল কোনো কিছু দেয়া আছে বিগিনিং? কিচ্ছু দেয়া নেই, উল্টারও লেখা আছে নো ইনভেন্টরি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। তোমরা যোগ করে যে 1,80,000 বলবা, এই জন্য উল্টা প্রশ্ন করছে। প্রডিউসড 1 লাখ, সোল্ড হলো 80,000, তাহলে এন্ডিং কত? 20,000 ইউনিট। সেলস প্রাইস দিয়েছে প্রতি ইউনিট কয় টাকা? এবার আসো, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 4 টাকা, আর ডাইরেক্ট লেবার কস্ট প্রতি ইউনিটে 3 টাকা। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, সেটা হলো এখানে এই যে ম্যানুফ্যাকচারিং, ভেরিয়েবল আর হলো ফিক্সড, একটা দিয়ে আছে পার ইউনিটে, আর এটা টোটাল টাকা দিয়ে আছে। বলো তো কেন? যেহেতু ফিক্সড কস্ট পার ইউনিটে দিয়ে থাকবে না, কিন্তু প্রয়োজনে বের করতে হবে। আর দিয়ে আছে সেলিং অ্যাডমিনের ভেরিয়েবল আর হলো ফিক্সড, পার ইউনিট আবারও ফিক্সডে 1,25,000 দিয়েছে। এই সামান্য কয়েকটা তথ্য দিয়ে আছে। এখন অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিং আমরা এখান থেকে দেখব। তো তার আগে স্টেটমেন্ট, আচ্ছা স্টেটমেন্টটা দেখেন, এলে তো বুঝবে কীভাবে কী পরিমাণ জায়গা রাখতে হবে, এই অ্যাবজর্পশন কস্টিং এই স্পেস রাখতে হবে, ঠিক আছে। তার আগে ওয়ার্কিং নোটগুলো করো। 1 লক্ষ ইউনিট, তাহলে পার ইউনিটে কত পড়ে? 5 টাকা। এবার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, বলো তো এই ফিক্সড কি বলা আছে? আর ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে কয়টা উপাদান থাকে? ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, ঠিক আছে, ম্যাটেরিয়াল, লেবার। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং বললে এই 4 টাকা কি ম্যাটেরিয়াল, 4 টাকা ম্যাটেরিয়াল, প্রশ্নের সাথে মিলায় না। 3 টাকা লেবার, হ্যাঁ, আর বাকি থাকে কি? ওভারহেড। ওভারহেড আছে কয় ধরনের? 2 ধরনের। তাহলে ম্যানুফ্যাকচারিংয়ের ওভারহেড 2 ধরনের আছে, একটা ভেরিয়েবল কয় টাকা? 2 টাকা, আর ফিক্সড কয় টাকা বেরোলো? এই যে মাত্র বের করলাম না, 5 টাকা। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কয় টাকা? এখন এই জায়গাটা একটু খেয়াল করো, সামনে যেতে সব একই টাইপের ইনফর্ম। তাহলে ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, এটার মধ্যে থাকবে কি? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, থাকবে কি? ডাইরেক্ট লেবার, আর থাকবে ওভারহেড।
তাই তো? তাহলে ম্যাটেরিয়াল 4 টাকা, লেবার 3 টাকা, ওভারহেডের 2 ধরনের আছে, ভেরিয়েবল আর হলো ফিক্সড। ভেরিয়েবল 2 টাকা, ফিক্সড কত টাকা? 5 টাকা। বুঝতেছো সবাই? তাহলে টোটাল 14 টাকা। এখন এই ম্যাটেরিয়াল আর লেবার নিয়ে পদ্ধতির ক্ষেত্রে কোনো তফাৎ নেই অ্যাবজর্পশন কস্টিং, কারণ প্রথম মেথডটা কী বলা হয়? অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে দেখতে হবে ম্যানুফ্যাকচারিং কিনা। ফিক্সড ভেরিয়েবল দুইটাই আসবে। এই যে ভেরিয়েবলও 2 টাকা আসছে, ফিক্সডেরও 5 টাকা আসছে, মোট 14 টাকা। এবার সর্বশেষ ভেরিয়েবল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং কস্ট 80,000 ইউনিট, আর পার ইউনিট কত দেয় আছে? 80,000 টাকা। এখন আসো আমরা স্টেটমেন্টটা রেডি করি। এটা কোন মেথডে? অ্যাবজর্পশন কস্টিং মেথড। সাজাও। তাহলে এখানে হবে 20 টাকা, এখানে কত হবে? ওই যে টোটাল কস্ট পার ইউনিট বের করলাম না, স্টেটমেন্ট হবে কত হাজার ইউনিটের বলো? মানে যত হাজার ইউনিট বিক্রি করে তত হাজার ইউনিট, মনে থাকবে এটা? হ্যাঁ, তাই যত হাজার ইউনিট বিক্রি করে ওইটা যদি সেলসের জন্য হয় তাহলে কস্ট অফ গুডস সোল্ডেও তো তত হাজার ইউনিটই হবে কি? ঠিক আছে, মানে যত হাজার ইউনিটের আয় দেখাইবা তত হাজার ইউনিটেরই ব্যয় দেখাইতে হবে কস্ট অফ গুডস। এই পার ইউনিট শুধু এইটা বের করাটা হলো এই অধ্যায়ের তোমার এই দুইটা কস্টিং মেথডের পার্থক্য। এখানে আছে পার ইউনিট 14 টাকা। তাহলে এই 14 টাকা বের করার জন্য শুরুতেই 5 টাকা বের করে নিয়েছে, ঠিক আছে? এই 5 এসে এখানে এসে যোগ হয়েছে। এবার চলো পরেরটা যাই। পরেরটা খুব বেশি পার্থক্য নাই, এই ওয়ার্কিংস নিয়েই ধরো আমরা করব। সেটা হলো না, মানে এই ইয়ের মেথড, ভেরিয়েবল কস্টিং মেথড, ঠিক আছে? আগের এটা তো এরকম আসছে তোমাদের সবাই, এটা তো মান দেওয়া ছিল না, এখানে দেওয়া আছে, ঠিক আছে? এবার পরেরটা একটু ওয়ার্কিংস করতে হবে। কি লিখছি বলো তো? টোটাল ভেরিয়েবল কস্ট। এই ভেরিয়েবল লিখলাম কেন? কারণ এখন ভেরিয়েবল কস্টিং মেথড আছে, তো সেই ক্ষেত্রে আবার টোটাল কস্ট বের করতে গেলে এই ম্যাটেরিয়াল আসবে, লেবার আসবে, আর কি আসবে? ওভারহেড। ওভারহেড এই গেল ম্যাটেরিয়াল, এই হলো লেবার। ওভারহেড আসবে। এখন ওভারহেডের মধ্যে কোনটা আসবে? ভেরিয়েবলটা আসবে। ভেরিয়েবল আছে 2টা। ওভারহেডের মধ্যে ভেরিয়েবল কয়টা আছে? 2টা। একটা আছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ভেরিয়েবল 2 টাকা, আর নিচে আরেকটা ভেরিয়েবল ওভারহেড আছে কত টাকা? 1 টাকা। এই মোট 10 টাকা। বলো তো যখন অ্যাবজর্পশন করছি তখন কয় টাকা আসছিল? এই হলো তফাৎ। অ্যাবজর্পশন করার সময় তুমি দেখবা ম্যানুফ্যাকচারিং কিনা, ভেরিয়েবলও নিবা ম্যানুফ্যাকচারিং, ফিক্সড ম্যানুফ্যাকচারিং নিবা। আর ভেরিয়েবল কস্টিংয়ের সময় তুমি দেখবা ভেরিয়েবল কিনা, শুধু ভেরিয়েবলটা নিবা। এই যে ভেরিয়েবলের 2 টাকা নিলাম, ভেরিয়েবলের 1 টাকা নিলাম। বলো তো এখানে কোনো ফিক্সড আসছে? তাহলে সিম্পলি ভেরিয়েবল কস্টিং মেথডে কোনো শুরুর দিকে মানে কস্ট অফ গুডস সোল্ড করার সময় কোনো ফিক্সড কস্ট আসবে না ভেরিয়েবল কস্টিংয়ের সময়। এই নোটটা লেখা শেষ সবার? এবার আসো, কস্ট অফ গুডস সোল্ডের আগে কি আসছে বলো তো? ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। কারণ এখানে কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে যে ব্যয়গুলো আনা হয়েছে 10 টাকা, সবগুলো ভেরিয়েবল। ম্যাটেরিয়ালের 4 টাকাও ভেরিয়েবল, লেবারের 3 টাকাও ভেরিয়েবল, ওভারহেডের 2 টাকা ভেরিয়েবল, 1 টাকা ভেরিয়েবল, সবগুলো ভেরিয়েবল। কন্ট্রিবিউশন মার্জিন, ঠিক আছে? আর এখানে 80,000 কি 80,000 ইউনিট কি গুণ হবে কত দিয়ে? 10 দিয়ে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড মধ্যে এখানে সকল ভেরিয়েবলগুলো আসছে, আর নিচে এখানে এসে সবগুলো ফিক্সড আসছে। লেখা শেষ সবার? লেখা শেষ সবার? অ্যাবজর্পশন কস্টিং এর সময় এই যে 5 লক্ষ
1 লাখ দিয়ে ভাগ করে কয় টাকা আসছিল? 5 টাকা আসছিল না? এই 5 কোথায় গেছিল? এখানে আসছে, উপরে আসছিল প্রোডাক্ট কস্টের মধ্যে। এটা লেখা শেষ সবার? আচ্ছা, এবার রিকোয়ারমেন্ট সি, পরের অংশ। আসছে সবার? সি দেখ। এবার রিকোয়ারমেন্ট সিতে খুব বেশি বড় না, অল্প রিকনসিল মানে সমন্বয় বিবরণ। তো সেই ক্ষেত্রে প্রথমে এন্ডিং ইনভেন্টরিটা বের করতে হবে, যে শুরুতে যেটা বের করছিল 1 লক্ষ ইউনিট প্রোডাকশন, 80,000 ইউনিট সেলস, তাহলে এন্ডিং কত থাকে? 20,000। খেয়াল করো এই পয়েন্টটা মনে রাখবে। এন্ডিং ইনভেন্টরি সমন্বয় করার জন্য, মানে এখন আমরা রিকোয়ারমেন্ট সেই করব সমন্বয় বিবরণী, শুনতেছো সবাই? সমন্বয় বিবরণীতে এন্ডিং ইনভেন্টরির সাথে, এন্ডিং ইনভেন্টরি ইউনিটের সাথে আসবে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট। এটা কি দিয়ে বাধাই করে? স্বর্ণাক্ষর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট। এইটার টাকাটা আসবে কখন? সমন্বয় করার সময়। কারণ এইটাই তফাৎ হয়েছে। দেখো তো, এই ভেরিয়েবল কস্টিংয়ের নেট ইনকাম আসছে কত? 1,75,000 টাকা। আর অ্যাবজর্পশন কস্টিংয়ে আসছিল কত? 2,75,000। ব্যবধান কয় টাকা? 1 লক্ষ টাকা ব্যবধান। পদ্ধতি দুইটা ভিন্ন হওয়ার কারণে কখনোই অপারেটিং ইনকাম একই রকম হবে না, ভিন্ন ভিন্নই হবে। এর মানে এই না যে ভুল হবে না। অ্যাবজর্পশন কস্টিং করলে অপারেটিং ইনকাম হবে 2,75,000, আর ভেরিয়েবল কস্টিং করলে অপারেটিং ইনকাম হবে 1,75,000। এখন এটা করে কেন? করে হইলো এটা ফাঁকি দেওয়ার জন্য। তুই যদি ভেরিয়েবল কস্টিং করো, অপারেটিং ইনকাম এটা আসবে, তো আয় কম, ট্যাক্সও কম। আর যদি অ্যাবজর্পশন কস্টিং করো তাহলে আয় বেশি, ট্যাক্সও কী হবে? কারণ এই ইনকামটার উপরে তো ট্যাক্স দিতে হবে তোমার সরকারকে। ঠিক আছে? ট্যাক্সের কথা মনে আছে তোমাদের? ওয়ান্স আপন এ টাইম আমাদের একটা ট্যাক্স বিষয় ছিল। একদা এক সময় আমরা করবিধি পড়ছিলাম বাংলাদেশে। ঠিক আছে? তাহলে অ্যাবজর্পশন কস্টিংয়ে অপারেটিং ইনকাম 2,75,000 বেশি। এখন কোম্পানি কোন মেথড ব্যবহার করবে এটা তাদের বিষয়। একটা পার্থক্য আসছে তো, এই 1 লক্ষ টাকা যে ব্যবধান, এটা তোমার মিলিয়ে দিতে হবে। এটার নাম রিকোয়ারমেন্ট সি, প্রিপেয়ার এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখানে হয়তো অন্য কিছু লেখা আছে। এখন এই 1 লক্ষ টাকা যে ব্যবধান হলো, আমি বলছিলাম এইটা মিলানোর জন্য তোমার এই 2টা পয়েন্ট মনে রাখতে হবে। নাম্বার 1, এন্ডিং ইনভেন্টরি ইউনিট কত। নাম্বার 2, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট কয় টাকা বলো? 5 টাকা। কারণ এই 5 টাকায় অ্যাবজর্পশন কস্টিংয়ে নেওয়া হয়েছে। এই 5 টাকা ভেরিয়েবল কস্টিংয়ে নেওয়া হয় না পার ইউনিট, ঠিক না? এই 5 টাকা দ্বারা তোমার মিলাইতে হবে এইভাবে। এখন এটা মিলানোর সময় তুমি এই সিকোয়েন্সটা ঠিক রাখবা, কারণ তোমার হাতে অ্যাবজর্পশন কস্টিংয়েরও অপারেটিং ইনকাম থাকবে, ভেরিয়েবল কস্টিংয়েরও অপারেটিং ইনকাম থাকবে। তুমি শুরু করবা কি দ্বারা? অ্যাবজর্পশন কস্টিং দ্বারা শুরু করার পরে এই ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি কি লিখছি আমি? এন্ডিং ইনভেন্টরি ইউনিট না ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি? এটা কি করবো? তাইলে মিলে যাবে। তাহলে শুরু করবা কোন কস্টিংয়ের অপারেটিং ইনকাম দ্বারা? উল্টাইলেও কিন্তু হবে না। তুমি যদি ভেরিয়েবল কস্টিংয়ের দ্বারা শুরু করো তাহলে তো এখানে লিখতে হবে 1,75,000, ঠিক না? সেখান থেকে যদি 1 লাখ মাইনাস করতো শুধু 75,000, মিলবে না। হ্যাঁ, কম বেশি ব্যাপার না। শুরু হইলে তুমি শুরু করবা অ্যাবজর্পশন দিয়ে, মিলাইবা ভেরিয়েবল দিয়ে। দেখো আমরা শুরু করছি কোন কস্টিং দিয়ে? অ্যাবজর্পশন কস্টিং। বলো তো অ্যাবজর্পশন কস্টিংয়ের অপারেটিং ইনকাম 2,75,000 কিনা? এরপরে মাঝখানে কী করছে ওইটা চোখ বন্ধ করে রাখো। শেষে আসছে কত? অপারেটিং ইনকাম আন্ডার ভেরিয়েবল কস্টিং কত আসছে? ওখানে স্টেটমেন্টে ভেরিয়েবল কস্টিংয়ে অপারেটিং ইনকাম 1,75,000 না? এই তো মিলে গেল। তাহলে মাঝখানে আমরা শুরু করবো অ্যাবজর্পশন কস্টিংয়ে, শেষ করবো ভেরিয়েবল কস্টিংয়ে। মাঝখানে এন্ডিং ইনভেন্টরির ভ্যালুটা বাদ যাবে। এন্ডিং ইনভেন্টরি ইউনিট যা থাকবে তাকে গুণ করবো কি দ্বারা? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট। দেখো এখানে প্রশ্নটা দেখো, ইলাস্ট্রেশন 2। ঠিক আছে? Dexter Corporation produces and sells a single product, a wooden handloom
for weaving small items such as scarves. Selected cost and operating data relating to the product for 2 years are given below. বুঝছো কি? মেয়েদের স্কার্ফস তৈরি করে ওই এইটার জন্য একটা প্রোডাক্ট তারা তৈরি করে এবং বিক্রি করে, ঠিক আছে? সেই প্রোডাক্টের নাম হলো এই উডেন হ্যান্ডলুম। যে হাতে যে তাঁতিরা যে করে না, ঘুরায় বা চাকরি বানায়, ওইটা কাঠের তৈরি এই তাঁত শিল্পের এই প্রোডাক্টটা তারা তৈরি করে। এটার কাজ কি? ওয়েভিং স্মল আইটেমস, ক্ষুদ্র ক্ষুদ্র পোশাক সেলাইয়ের মাধ্যমে তারা তৈরি করে। এইটার কস্টে দেওয়া আছে। তো সেই প্রোডাক্টটা বিক্রি হয় মাত্র 50 টাকা পার ইউনিট। অঙ্কটা ছিল মূলত ডলারে, ঠিক আছে? টাকায় আনার কারণে ছোট হয়ে গেছে। সেলিং প্রাইস পার ইউনিট 50 টাকা প্রথমেই সেলিং প্রাইস দিয়েছে। এর আগের অঙ্কটা সেলিং প্রাইস কত দেওয়া ছিল? 20 টাকা। একটু মিলাই নেবে আগেরটার সাথে, তাহলে দেখবো ইজি হবে। এখানে টাইটেলটা দেওয়া আছে ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট কয় ভাগে ভাগ করা আছে? 2 ভাগে। এই ঘরের বাইরে এসে 2 ভাগ। একটা হলো ভেরিয়েবল পার ইউনিট প্রডিউসড, আর একটা হলো ফিক্সড। তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট কয় ভাগে দেওয়া আছে? 2 ভাগে, একটা ভেরিয়েবল আর একটা ফিক্সড। ভেরিয়েবলের মধ্যে আবার 3 ভাগ আছে, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, ঠিক আছে? তাহলে ফিক্সড কস্ট যে পার ইয়ার দেওয়া আছে এটা কি? এইটাও ওভারহেড, ঠিক আছে? তাহলে আমাদের উৎপাদন কয়টা? 3টা, ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেড। এই যে ম্যাটেরিয়াল 1 নম্বর, 2 নম্বরে লেবার, 3 নম্বরে ওভারহেড। এটা 2 ভাগ, একটা ভেরিয়েবল আর একটা ফিক্সড। তবে এখানে যা আছে সবগুলোই কি? ম্যানুফ্যাকচারিং। বলো তো অ্যাবজর্পশন কস্টিং উপরে, মানে কস্ট অফ গুডস সোল্ডের সময় সবগুলোই কি যাবে? সবগুলোই ম্যানুফ্যাকচারিং। ফিক্সডও যাবে, ভেরিয়েবল আর ভেরিয়েবল কস্টিং এর মধ্যে উপরে, মানে সেলসের পরে কস্ট অফ গুডস থেকে বাদ যাবে শুধু ভেরিয়েবল। এবার মাথায় ঢুকছে ভালোভাবে? এবার শেষে দেয়া আছে সেলিং অ্যাডমিন কস্ট। এই তো টাইটেল দেয়া আছে সেলিং অ্যাডমিন কস্ট। তার মানে কি এটা ম্যানুফ্যাকচারিং না নন ম্যানুফ্যাকচারিং? নন ম্যানুফ্যাকচারিং। তার মধ্যে কয় ভাগ? ভেরিয়েবল আর হলো ফিক্সড, ঠিক আছে? 4টা প্রশ্ন এই দিয়ে আছে। প্রশ্ন এখনো শেষ হয়নি। এই হলো দ্বিতীয় অঙ্ক। প্রথম বছর, দ্বিতীয় বছর, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় বছরের পরে আসো। প্রথম বছর আগে শেষ করে এইভাবে নাম, তারপরে এদিক থেকে ঘুরিয়ে এদিকে উঠবা, আবার এদিকে নামবা, এইভাবে যাবে, তাহলে ইজি হবে। ইউনিটস ইন বিগিনিং ইনভেন্টরি। প্রথম বছরে কোনো বিগিনিং ইনভেন্টরি আছে না। উৎপাদন করছে কত ইউনিট? বিক্রি করছে কত ইউনিট? তাহলে থাকে কত ইউনিট? তো সবই তো দেয়া আছে। এই 2000 ইউনিটই এখানে আসছে। প্রথম বছরে যেটা এন্ডিং, বলো তো দ্বিতীয় বছরে? এটা তো আমরা আগে থেকেই জানি 2000। এবার দ্বিতীয় বছর উৎপাদন কত? 6000। তাহলে 6000 কত? আবার বিক্রি করছে কত? তাহলে এন্ডিং থাকে। তার মানে প্রথম বছরে বিগিনিং নেই, দ্বিতীয় বছরে এন্ডিং নেই। প্রথম বছরে কি নেই? দ্বিতীয় বছরে এন্ডিং। তো এখানে এইমাত্র আমরা যেটা করলাম এইটা এখানেও করা লাগবে। সেটা আছে দ্বিতীয় অংশে। প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর ইচ ইয়ার ইউজিং অ্যাবজর্পশন কস্টিং মেথড। প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর ইচ ইয়ার ইউজিং ভেরিয়েবল কস্টিং মেথড। এইমাত্র যে করলাম, কিন্তু এইমাত্র করছি 1 বছরের জন্য। এখানে করতে হবে কয় বছর? 2 বছর। সাথে আরেকটু আছে যে ইউনিট প্রোডাক্ট কস্ট আর ইউনিট প্রোডাক্ট কস্ট রিকোয়ারমেন্টের মধ্যেই আছে, কিন্তু আমাদের এই অঙ্কেও কিন্তু আমরা এই কাজটা করছি, কিন্তু রিকোয়ারমেন্টের মধ্যে ছিল না। বলো তো অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে আমরা কস্ট পার ইউনিট কয় টাকা বের করছিলাম? এইটাই ইউনিট প্রোডাক্ট কস্ট, শুধু নামটা ছিল না যে এটা ইউনিট প্রোডাক্ট। চিনতে পারছো সবাই? আর পরেরটা ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে বের হয়েছে কত টাকা বলো তো? 10 টাকা। ওইটাই ইউনিট প্রোডাক্ট, শুধু ওয়ার্কিংসের মধ্যে ছিল, ঠিক আছে? এইটার এখন মূল অঙ্কের মধ্যে নিয়ে আসতে হবে। তার মানে নতুন কিছু নাই তো এখানে, শুধু 2 বছর। আর শেষে রিকনসাইল দ্য ভেরিয়েবল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন, এটাও তো সর্বশেষ আমরা করছি। তাহলে এটার অ্যান্সারটা দাও। রিকনসিলিয়েশন করার সময় কোন কস্টিংয়ের ইনকাম অপারেটিং ইনকাম দ্বারা শুরু করবা? অ্যাবজর্পশন। সেখান থেকে বাদ যাবে কি? এন্ডিংটা বাদ যাবে, ভ্যালু অফ এন্ডিং ইনকাম। আর কার্ডটা পারবা সবাই?